আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোদির ট্রেন মিস, ইউনুসকে নিয়ে 200 শিল্পপতির ম্যাজিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। চীনে গিয়ে এবার ডক্টর ইউনুস ম্যাজিক দেখালেন। 200 কোম্পানির সাথে বিশাল চুক্তি। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। আমিরুল মোমিনিন মানিক ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এই বিষয়ের উপর আপনাদের কোনো জানার বিষয় থাকলে অথবা প্রশ্ন থাকলে অথবা মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। প্রিয় দর্শক, তার আগে এই চীন সফরের বিশ্লেষণের আগে আমি দুটো বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই। আজকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ মাধ্যম দ্য হিন্দু চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছেন। সেই খবরটি আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের বরাতে প্রকাশ করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সবার আগে ভারতে সফরে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত থেকে সে বিষয়ে কোনো সাড়া পাননি। এটা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরো বলেন যে চীন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা চেয়েছিলেন যে ভারতে সফরে যাবেন। সেই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে। প্রিয় দর্শক, তো এই গত 4 মাসে মোহাম্মদ ইউনুস দ্বিতীয় সরকার প্রধান যিনি দক্ষিণ এশিয়া থেকে চীন সফর যাচ্ছেন। গত ডিসেম্বরে 4 দিনের সফরে চীনে গিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। প্রিয় দর্শক, চীন থেকে ফিরেই মোহাম্মদ ইউনুস ব্যাংককে যাবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। 3 ও 4 এপ্রিল সেই সম্মেলনের আসরে ইউনুস চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। প্রেস সচিব দ্য হিন্দুকে আরো জানিয়েছেন যে অনেক আগে থেকেই এই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার ভারতকে বার্তা দিয়েছে, কিন্তু বৈঠক নিয়ে ভারত এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। প্রিয় দর্শক, শফিকুল আলম আরো বলেন যে সফরকালে চীনের বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। অধ্যাপক ইউনুস বাংলাদেশকে ব্যবসা বান্ধব দেশ হিসেবে পরিচিত করাতে চান, এমন পরিবেশ সৃষ্টি করতে চান যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহী হয়ে ওঠে। প্রেস সচিবের আরো গুরুত্বপূর্ণ একটি মতামত হচ্ছে, তিনি বলেছেন যে বহু দেশে আসলে চীনা বিনিয়োগ নিয়ে শঙ্কা আছে, কিন্তু বাংলাদেশ সরকার শঙ্কা প্রকাশ করছে না, বরং চীনা বিনিয়োগকে আহ্বান করছে যেন চীনের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে যায় বাংলাদেশে। প্রিয় দর্শক, আরেকটি খবর আপনাদেরকে জানাতেই হয়। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবস উপলক্ষে ঐতিহ্য অনুসারে ভারত সবসময়ই বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং ভারতের পক্ষ থেকে ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তায় মোদী বলেছেন যে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। মোদী আরো বলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে, যা বিভিন্ন ক্ষেত্রেই বিকশিত হয়েছে। আমাদের জনগণের জন্য এটি খুব বাস্তব সুবিধা বয়ে এনেছে, শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে এই অংশীদারিত্বকে আমরা এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে ট্রেন মিস করলেন। তিনি বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হিসেবে যে অবজ্ঞাটি করেছেন, সেই অবজ্ঞার প্রতিফল এখন পেতে যাচ্ছেন। কি অবজ্ঞা করেছেন? কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের বরাতে জানতে পেলাম যে চীন সফরে যাবার আগেই তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন অত্যন্ত নিকটতম প্রতিবেশী ভারত সফরে যাবেন। কারণ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল পর্যায়ে চলে গিয়েছে। এই সম্পর্ককে উষ্ণ করতে কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস সূত্রধর হতে চেয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী অবজ্ঞা করেছেন, ফলে তিনি ট্রেন মিস করলেন। এখন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি যে প্রতিশ্রুতির কথা বলছেন,
পারস্পরিক সহমর্মিতার কথা বলছেন, এটা কিন্তু বিলম্বিত একটা বার্তা। গত 16 বছর ভারতের বিজেপি সরকার এক ব্যক্তি এবং এক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের যে শক্তপোক্ত অবস্থান তৈরি করেছিল, সেটা ভারতীয় ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতেই যে ভুল পলিসি ছিল, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আগ্রহের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী স্বাগত জানাতে পারতেন তাকে। ফলে 16 বছরের যে দায়, সেই দায় কিছুটা হলেও শোধ করতে উদ্যোগী হতে পারত ভারত। কিন্তু নরেন্দ্র মোদী তার অভিমানে হোক অথবা তার ভুল পলিসির কারণেই হোক, তিনি সেই ট্রেনটি মিস করলেন। এতে কার কি ক্ষতি হলো? ক্ষতি হলো দুই দেশের জনগণের। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের তো কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে বৈষম্যমূলক নীতি। এই বিরোধের কারণেই আসলে গত 16 বছর বাংলাদেশের সঙ্গে একটা অসম সম্পর্ক বজায় রেখেছিল ভারত। সেই পরিপ্রেক্ষিতে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দেশে স্বাগত জানাতে পারতেন, তাহলে দুদেশের জনগণের মধ্যে নতুন একটা সম্পর্কের দুয়ার তৈরি হতে পারত। প্রিয় দর্শক, যাই হোক, এই বিশ্লেষণ ভারতীয় ভূ রাজনৈতিক বিশ্লেষকদের, এটা আমার বিশ্লেষণ নয়। এখন সেই কারণেই ট্রেন মিস করার পরে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বতন্ত্র এবং স্বাধীন পলিসি নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে তিনি আজকেই চীনের হাইনান প্রদেশে গিয়েছেন, সেখানে লাল গালিচার সংবর্ধনা পেয়েছেন। আগামীকাল বোয়াও ফোরাম ফর এশিয়া BF এর অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশন তিনি উদ্বোধন করবেন। এখানে প্রায় শতাধিক রাষ্ট্র থেকে প্রতিনিধিরা উপস্থিত হবে। চীনের হাইনান প্রদেশে এটা একটা বড় সম্মেলন। এখানে আসলে তিনি কেন গেলেন, তিনি আগে কেন বেইজিং গেলেন না, এই প্রশ্নটাও অনেকে করতে পারেন। 4 দিনের যে সফরসূচি সাজানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে আসলে নানা ধরনের প্রোগ্রাম রাখা হয়েছে। কি প্রোগ্রাম রাখা হয়েছে? হাইনান প্রদেশের এই একটি প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় যে কর্মসূচি, সেটি হচ্ছে 200 ব্যবসায়ীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার 3-0 নীতি এবং মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা যেমন করবেন, একইভাবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাবেন। বিভিন্ন তথ্যসূত্র বলছে বা চীনের সংবাদ মাধ্যমগুলো বলছে যে চীনের শ্রেষ্ঠ 200 ধনী সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এই ধনকুবেররা বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগ করতে পারেন সে নিয়ে খোলামেলা আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটা বিজনেস হাব হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এরপর আপনারা জানেন যে 29শে মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট ডিগ্রি উপাধি দেবে। এখন চীনের স্থানীয় পত্রিকাগুলো বলছে যে হাইনান প্রদেশে যে সম্মেলনটি হতে যাচ্ছে, বোয়াও ফোরাম ফর এশিয়া, এই সম্মেলনের প্রধান আকর্ষণ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তিনি যে প্রধান আকর্ষণ, এটা কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে? তা কিন্তু নয়। আপনারা জানেন যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্য দেন, অলিম্পিকেও তিনি অনেকবার উদ্বোধক হিসেবে কাজ করেছেন। এরপরে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তিনি ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। সেই বক্তব্যের জন্য কিন্তু বাংলাদেশের টাকায় 1 থেকে 1.5 কোটির মতো সম্মানী পান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে আছে, যে কারণে তিনি এই ধরনের বক্তব্য করে উঁচু অঙ্কের সম্মানীয় পান। প্রিয় দর্শক, যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈশ্বিক যে পরিচিতি, ইমেজ, সুনাম, সেই সব কারণেই আসলে হাইনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সে তিনি প্রধান আকর্ষণ। সবার মধ্যে যে আবার তিনি নতুন কি তত্ত্ব উপস্থাপন করেন বা তার 3-0 নীতি সম্পর্কে আরো বিস্তৃতভাবে কি জানা যায়, এইসব বিষয় নিয়ে একটা আগ্রহ রয়েছে। প্রিয় দর্শক, এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করছেন, সেই সফরের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ কি পাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো বললামই যে 28 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শি জিনপিং এর যেমন বৈঠক হওয়ার কথা রয়েছে, একইভাবে চীনের শীর্ষ 200 ব্যবসায়ী
একত্রিত হবেন মোহাম্মদ ইউনূসের কথা শোনার জন্য, আহ্বানে কিভাবে সাড়া দিতে পারে সেই কর্মপন্থা নির্ধারণের জন্য। জানা গেছে বাংলাদেশকে একটা বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা। চীনের কারখানাগুলো কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় বিষয়টি নিয়ে আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো বলছে। এখন এই যে বোয়াও ফোরাম ফর এশিয়া, এটা হচ্ছে প্রাচ্যের দাভোস বলা হচ্ছে এটাকে। এই সম্মেলনে এশিয়ার শীর্ষস্থানীয় নেতা, বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা যোগদান করবেন। বিএফএ সম্মেলনের সাইড লাইনে চীন সহ অন্যান্য বড় বড় দেশের প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মূল ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যেন তাদের কারখানা বা তাদের একটা চেইন বাংলাদেশেও স্থানান্তর করে সেই বিষয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত বছর জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে অধ্যাপক ইউনূস চীনের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে চীনের দুটি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে অফিস স্থাপন এবং সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। চীনের সোলার কোম্পানি ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশ তাদের যে কোনো কারখানা স্থাপন, কর্মপন্থা বা বাণিজ্যিক বিস্তৃতিকে স্বাগত জানাচ্ছে। তো এই বৈঠকের পর চীনের অনেক কোম্পানি বিনিয়োগ করতে বাংলাদেশে আসবে এমনই প্রত্যাশা করছে বাংলাদেশের কূটনীতিকরা। আপনারা জানেন যে ইতোমধ্যে চীন 4টি হসপিটালকে ডেডিকেটেড করেছে বাংলাদেশের মানুষের জন্য। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন যে সেই ডেডিকেটেড হসপিটালের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকা নয়, বরং বাংলাদেশে যদি চীনের অত্যাধুনিক হসপিটালের চেইন আসে তাহলে কি হবে, একটা অভূতপূর্ব পরিবর্তন হবে চিকিৎসা খাতে। এভাবে প্রত্যেকটা বিষয়ে চীনের সঙ্গে কিভাবে যৌথ বা দ্বিপাক্ষিকভাবে কাজ করা যায় সেই প্রচেষ্টাই এই সফরের মধ্যে নির্ধারণ করা হবে। তবে জানা গেছে যে এখানে কোনো চুক্তি হবে না, সমঝোতা স্মারক সই হবে। আর তিস্তা প্রকল্প নিয়ে বিস্তর আলাপ আলোচনা হবে দুই নেতার মধ্যে, তারপরে হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারে দুটি দেশ। আরেকটা সুখবর হচ্ছে, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে আম, কাঁঠাল এবং পেয়ারা এটা আমদানি করবে চীন। জানেন আপনারা নিশ্চয়ই যে বাংলাদেশে বিপুল পরিমাণ আম উৎপাদিত হয় এবং এর অর্ধেকই পচে গেলে নষ্ট হয়ে যায়। এখন এই বিপুল পরিমাণ আম সংরক্ষণ করে কিভাবে চীনে পাঠানো যায় সেই কর্মপন্থাও নিশ্চয়ই বাংলাদেশের ব্যবসায়ীরা এবং চীনের উদ্যোক্তারা গ্রহণ করবেন। জানা গেছে যে এই বিষয়ে মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশের আম, কাঁঠাল এবং পেয়ারা চীনে যাচ্ছে, কারণ চীনের মানুষজন বাংলাদেশের আম, কাঁঠাল এবং পেয়ারা খুবই পছন্দ করে। আর আপনারা জানেন যে আমরা বাংলাদেশে কাঁঠাল উৎপাদনে এই মুহূর্তে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। সবকিছু মিলিয়ে যে একটা নতুন দিগন্ত তৈরি হচ্ছে চীনের সঙ্গে বাংলাদেশের, এটা আবার অনেকের জন্য উদ্বেগের কারণ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েল তিনি এই চীন সফরের আগে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করে গেছেন। আর এই সফরকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তীক্ষ্ণ নজরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। দুটি দেশই মনে করছে যে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক পলিসি পরিবর্তিত হবে। এখন সময়ই বলে দেবে আসলে কি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর ভালো। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখলেন। আমিরুল মোমিনিন মানিক ভাই ডক্টর ইউনূসকে নিয়ে যে বিস্তারিত ব্যাখ্যা করলেন এ বিষয়ে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ।